শুরু হলো ত্রয়োদশ সংসদের পথচলা। স্পিকার হাফিজউদ্দিন আহমদ, ডেপুটি কায়সার কামাল। দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু, সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী। সংসদে রাষ্ট্রপতির ভাষণ কিছুক্ষণের মধ্যে। এবারে সংসদে জনমানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে, আশা সদস্যদের। জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পে আজও দীর্ঘ লাইন। নতুন সরকারকে বিব্রত করতে কৃত্রিম সংকট তৈরি হয়েছে, মালিক সমিতির অভিযোগ। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ শেষ করতে 3 শর্ত ইরানের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হামলা চালাতে পারে মার্কিন গোয়েন্দা সংস্থার আশঙ্কা। দেখছিলেন ক্রাউড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। প্রথম অধিবেশনে নির্বাচিত করা হয় স্পিকার ও ডেপুটি স্পিকারকে। শুরুতে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পরে বক্তব্যে বহুল আকাঙ্ক্ষিত সংসদ কার্যকর করতে সংসদ সদস্যদের সহযোগিতা চাইলেন নতুন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত হয়ে স্পিকার হিসেবে শপথ নিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আমি বাংলাদেশের প্রতি। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে বেলা 11টায় প্রথম অধিবেশন শুরু হয়। মাননীয় সভাপতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অংশগ্রহণ গণতন্ত্রের নূতন করে অগ্রযাত্রাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। এর আগে অধিবেশনে সভাপতিত্ব করতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে সমর্থন জানায় সংসদে বিরোধী দলীয় উপনেতা জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অত্যন্ত একজন সজ্জন, উনি অত্যন্ত প্রাচীন রাজনীতিবিদ। উনি যে দলই করুন না কেন, আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। এ সময় স্পিকারের চেয়ার ছিল শূন্য। শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই আন্দোলন সংগ্রামে যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের প্রিয়জন হারিয়েছেন, যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষকে তাদের স্বাচ্ছন্দ্যের জীবন হারাতে হয়েছে, যেসব মানুষগুলো নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক হয়রানি কিংবা মিথ্যে মামলা শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন, আমি তাদের সকলের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। নতুন সংসদ কার্যকর রাখার কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। পরে নতুন স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম চলে। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। মাননীয় সদস্যকে আন্তরিক। আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংসদ হবে সব যুক্তিতর্ক ও জাতীয় সমস্যা নিয়ে আলোচনা সমাধানের কেন্দ্রবিন্দু। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না বলেও মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোকনুজ্জামানের রিপোর্ট। অবশেষে বাংলাদেশ ফিরল আবারও সংসদীয় গণতন্ত্রের যুগে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা তারেক রহমান। আনুষ্ঠানিকতা শেষে সংসদে দেয়া সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান জানান, এখন থেকে দেশের সব সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন মত পথের যত যুক্তি তর্ক আলোচনা সিদ্ধান্ত হবে তার কেন্দ্রবিন্দু হবে সংসদ। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না
আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যের শুরুতে 1971 থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, স্মরণ করেন জীবনের শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য লড়াইয়ের কথা। শ্রদ্ধা জানান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান দেশের সব দল মত নির্বিশেষে তিনি প্রধানমন্ত্রী হিসেবে সব জনগণের প্রতিনিধিত্ব করছেন। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। সংসদকে কার্যকর করতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এবারের সংসদ হবে সুবিচারের সংসদ, এমন প্রত্যাশা করেছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এই সংসদ যেন চরিত্র হননের কেন্দ্রবিন্দুতে পরিণত না হয়, বক্তব্যে এমন আহ্বানও জানান ডাক্তার শফিকুর। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়, এটি নতুন করে আর হবে না। আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ, আমার জীবনে এটা প্রথমে এই সংসদে ঢুকে, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। নতুন সরকারকে বিপদে ফেলতেই এক শ্রেণীর আমলারা কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। বলেন, পেট্রোল অকটেনের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই, অযথা আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। এদিকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল ও গাড়ি চালকরা। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। গাড়ির এই দীর্ঘ সারি থামছেই না। কয়েক সপ্তাহ ধরেই এই চিত্র সারা দেশের পেট্রোল পাম্পগুলোর। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পরিমাণ মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। বলছেন, জ্বালানির পেছনেই ব্যয় হচ্ছে মূল্যবান সময়। ধরেন রোজার আগে আইসা বসে থাকি, ইফতারির সময় মনে করেন যাইতে পারি না, সন্ধ্যার দিকে আসলে মনে করেন বসে থাকি, তেল পাই না। কিছু সময় আপনার পাম্পে গেলে পাম্প বন্ধ করে দেয়। সরকার তো তেল দিচ্ছে, সরকার প্রথমে 25% কমাইছিল সাপ্লাই, এখন তো আরও 10% বাড়াই দিছে, মানে 15% কমাইছে। এই হিসাবে যেই অ্যাটিটিউড করতেছে আপনি পাম্প মালিকরা, এটা আসলে আমাদের জন্য খুব ক্ষতিকর হচ্ছে। 10 লিটার তেলের জন্য মনে করেন এই যে 2 ঘন্টা আসছি, তারপর গাড়ি চালাই আইছি আরও 3 কিলোমিটার, তো তাকরিবান 2-3 লিটার তো শেষ তেল। সিরিয়ালে থাকার পরে পাম্পের কাছাকাছি যাওয়ার পরে আপনার বলতেছে তেল নাই। পেট্রোল পাম্পগুলোতে একজন গ্রাহককে নির্দিষ্ট পরিমাণই জ্বালানি দিচ্ছে পাম্পগুলো। মালিকরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি নেয়াতেই তৈরি হচ্ছে আতঙ্ক। যারা পাঠাও চালা তাদের 600, আর দেখা যায় আপনার 5 লিটার, আর এমনি যারা ব্যক্তিগতভাবে চালা তাদের একটু কম, বা যদি কম নিচ্ছে তাদের কম দিচ্ছি। একটা লোক 4-5 বার করে নেয়, তাহলে কি জন্য নেয়? একটা গাড়ি কতটুকু চলে, কয় কিলো চলে, এটাও তো বুঝতে হবে। আপনাদের ধরতে হবে ওদেরকে আগে, যে ভাই এই ব্যাপার ঠিক মতো আসতেছেন, তেল পাচ্ছেন কিনা, আমাদের নয়, ওদেরকে ধরে। এদিকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির আহ্বায়ক জানান, দেশে জ্বালানির কোনো সংকট নেই,
সরকারকে বিপদে ফেলতেই কেউ কেউ কৃত্রিম সংকট তৈরি করছে বলে দাবি তার। আমি 100% দায়ী করবো এই আমলাদেরকে, যারা রুট লেভেলে কোনো ইনফরমেশনকে কোনো কগনিজেন্সিতে নেয় না, তারা তাদের মতো এসি ঘরে বসে বসে সিদ্ধান্ত নেয়। বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। আপনি রুট লেভেলের ইনফরমেশন যদি না নেন, এটা ভুল হবেই সিদ্ধান্ত, এবং সেই ভুলই হচ্ছে। আমি 100% আপনার সাথে একমত, এটা সরকারকে একদম সাবঅর্ডাইজ করা হচ্ছে। কারণ আপনি তেল না পেলে, আমাকে তেল না দিলে জনগণ কি বুঝবে? তেল নাই, সরকার দিতে ব্যর্থ, এটাই তো প্রমাণ হবে, এবং তাই প্রমাণিত হচ্ছে। পেট্রোল পাম্পগুলোতে বিশৃঙ্খলা এড়াতে নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ শেষ করতে 3 শর্ত রেখেছে ইরান। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে 3 শর্তের কথা জানিয়েছেন পেজেশকিয়ান। এদিকে ইরানে যৌথ হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে তেহরান পাল্টা হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে পূর্ণ শক্তিতে হামলা চালাচ্ছে তেহরান। অন্যদিকে এখনই ইরান যুদ্ধ শেষ করতে চান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যুদ্ধের 13তম দিনে মধ্যপ্রাচ্য জুড়ে পূর্ণমাত্রায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরাকের আলফাও বন্দরে 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। এতে দেশটির সকল জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। হামলা হয়েছে বাহরাইনের জ্বালানি ট্যাঙ্কেও। কয়েক ঘন্টায় 20টির বেশি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব। দুবাই ও কুয়েতের আবাসিক ভবনেও মিসাইল হামলা চালানো হয়েছে। শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলো নয়, এবার ইরানের মিসাইলের নিশানা হতে পারে খোদ যুক্তরাষ্ট্র। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে তেহরান হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে মার্কিন প্রধান গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। লস অ্যাঞ্জেলেসের জয়েন্ট রিজিওনাল ইন্টেলিজেন্স সেন্টারের মাধ্যমে এই গোপন সতর্কবার্তা জারি করেছে এফবিআই। গোয়েন্দা বিভাগের বিবৃতির পর ক্যালিফোর্নিয়া জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। গেল কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এই যুদ্ধে জয়ের পথে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের একের পর এক হামলা এবং ট্রাম্পের দেশেই তেহরানের হামলার শঙ্কা অন্য কথা বলছে। এছাড়া ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শতাধিক রকেট হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র প্রশ্ন তুলছে তেহরানকে প্রতিহত করার ক্ষমতা কি কমে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের? তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধ শেষ করার কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জুড়ে দিয়েছেন 3 শর্ত। সামাজিক মাধ্যমের এক পোস্টে পেজেশকিয়ান জানান, ইরানের ন্যায্য অধিকার, চলমান যুদ্ধের ক্ষতিপূরণ ও ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দিলেই যুদ্ধবিরতিতে যাবে তেহরান। কিন্তু এখনই যুদ্ধ শেষ করতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শিল্প এলাকায় হামলা চালিয়েছে 2 দেশের জোট বাহিনী। লেবাননেও চলছে নিরবিচ্ছিন্ন হামলা। পাল্টা জবাব দিচ্ছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বেশ কয়েকটি ইসরায়েলি সেনাঘাঁটিতে হামলার দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানের প্রতি উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসির একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 13 সদস্য দেশের ভোটে পাশ হয় প্রস্তাবটি। ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। আর এই প্রস্তাবকে একপাক্ষিক বলে মন্তব্য করেছে ইরান। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।